শুভ সন্ধ্যা friends, hoping I am audible and visible. Hoping I am audible and visible. Yes, I am audible. I am visible. But am I audible? If not audible, please give a note. আজকে আমি আবার ডেস্কটপে চেষ্টা করেছিলাম, সাউন্ড সিস্টেমটা বোধহয় কারেক্ট করতে পেরেছি, কিন্তু ওখান থেকে ভীষণ লো কোয়ালিটি স্ট্রিম দেখে ব্যাক করলাম আবার হ্যান্ডসেটের মেন প্রবলেম হচ্ছে মাঝে মাঝেই বিভিন্ন ইম্পর্টেন্ট এমার্জেন্সি ফোন চলে আসে অ্যান্ড দ্যাট ডিস্টার্বস আওয়ার ডিসকাশন। এনিওয়ে, আমি আবার বাধ্য হলাম হ্যান্ডসেটেই যাওয়ার জন্য। আজকে কথা বলবো এটা খুব জেনারেল রিভিউ ওভার দ্য ইন্টারন্যাশনাল সিচুয়েশন। আমি একদম পূর্ব প্রান্ত থেকে শুরু করি, একটু একটু করে। দেখুন, থাইল্যান্ডের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই ভালো বিভিন্ন কারণে। হ্যাঁ, জয়দেববাবু, কালচারালি এটা বুদ্ধিস্ট কান্ট্রি, মূলত হিন্দু কালচার। এখানে মূলত রুল করে হচ্ছে, হ্যাঁ জয়দেববাবু শোনা যাচ্ছে, এখানে এদের রাজা হচ্ছে এখন দি রামো ডাইনেস্টি, রামো দি টেন্থ। উনি হচ্ছেন ওখানকার রাষ্ট্রের প্রধান। গণতন্ত্র আছে, সুপ্রিম কোর্ট আছে, জুডিশিয়াল সিস্টেম। ওখানে মিনিস্ট্রি বা ইলেকশন আসে। লাস্ট যে লেডি প্রাইম মিনিস্টার ছিলেন তাকে সরে যেতে হলো আন্ডার দি অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট। ভারতবর্ষের জন্য এই থাইল্যান্ডের অবস্থানটা ভীষণ ইম্পর্ট্যান্ট। থাইল্যান্ড খুব ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক, হোয়াট এভার মে বি দ্য ক্যাবিনেট দেয়ার। তারপরে আসছি আমি, ওদের একটাই প্রবলেম, দুটো প্রভিন্সে ওদের মুসলিম জনগোষ্ঠী আছে, তারা মাঝে মাঝে ডিস্টার্ব করে টুয়ার্ডস দ্য কোস্টাল এরিয়া। এবার তারপরে আসছি বার্মা এগেন দিস পার্ট ইজ কালচারালি আওয়ার ভারতীয় কালচারাল হেমিস্ফিয়ারের মধ্যে। এখানকার সেন্টারে যে গভর্নমেন্টটা ছিল, আগে ছিল ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট আফটার লং ডেমোক্রেটিক ওয়ার ফর ডেমোক্রেসি। ওখানে সুকুইয়ের পার্টি রুল করছিল, বাট তারপরে মাঝে চায়না ব্যাকড হয়ে ওখানে মিলিটারি কু হয়। মিলিটারি কুর জন্যে একটা মিলিটারি গভর্নমেন্ট হয়। কয়েক বছর পরে আবার মিলিটারি এবং সিভিলিয়ানদের একটা কম্বিনেশন গভর্নমেন্ট চলছে। এনিওয়ে, মেনল্যান্ড অফ দি বার্মা ইজ আন্ডার দি কন্ট্রোল অফ দি চায়না ব্যাকড মিলিটারি। আর বার্মার আর ইন্ডিয়ার মাঝে যে একটা বড় অঞ্চলে, এখানে না আছে বার্মা সরকারের কোনো কন্ট্রোল, না আছে ভারত সরকারের কোনো কন্ট্রোল। এটা মুক্তাঞ্চলের মতো। এখানে ড্রাগ মাফিয়ারা থাকে, আফিং তৈরি হয়, ইন্টারন্যাশনাল মার্কেটে সে আফিং থেকে বিভিন্ন ড্রাগস প্রোডাকশনের জন্য বেরিয়ে যায়, কোটি কোটি টাকা ইনকাম হয়। এখান থেকে তারা প্রভূত টাকা ইনকাম করে, যে টাকা দিয়ে ওরা ওয়েপন্স কেনে। আর এই অঞ্চল থেকেই খ্রিশ্চিয়ান কুকিরা নর্থ ইস্ট ইন্ডিয়াতে মিশনারিদের সাহায্যে মণিপুরে এবং বিভিন্ন অঞ্চলে প্রবেশ করে দে আর ট্রাইং টু ডিস্টার্ব ভারতবর্ষ। এটা মনে রাখতে হবে। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, দে আর ট্রাইং টু ডিস্টার্ব ভারতবর্ষ। এই জায়গাটা, এখানে না আছে বার্মার কোনো গভর্নমেন্টের কন্ট্রোল, না ভারতের কোনো কন্ট্রোল। এখানে কিছু চাইনিজ ইন্টারেস্ট আছে,
তারা এগুলোকে ব্যাক করে, এটাকে মুক্তাঞ্চল করে রেখেছে, কারণ এখান থেকে কিছু রেয়ার মেটালস আছে এখানকার, সেইগুলোকে চীন ব্যবহার করে। প্লাস এইভাবে মিলিটেন্ট গোষ্ঠীকে ব্যাকিং করে তারা ইন্ডিয়াকেও ডিস্টার্ব করছে, বার্মাকেও ডিস্টার্ব করছে, নিজেদের ফায়দা লুটছে। এবার এই বার্মার আরেকটা অঞ্চল, যেটা আরাকান অঞ্চল, আগে ডিসকাস করেছি, আরাকান অঞ্চলটা হচ্ছে একটা স্ট্রিপের মতো অন দ্য কোস্টাল এরিয়া অফ বে অফ বেঙ্গল। এটা বার্মার অ্যানাটমিক্যালি একদম থাইল্যান্ডের তলার দিকে। এইখানকার মানুষ মূলত বুদ্ধিস্ট। এদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছিল আরাকানি মুসলিমদের, যাদেরকে বলা হয় রোহিঙ্গা। ইনিশিয়ালি বুদ্ধিস্টরা ছিল খুবই শান্ত স্বভাবের, কিন্তু রোহিঙ্গাদের ওদের অত্যাচারে ওই যে ওরা 4-5টা করে বিয়ে করে এবং বুদ্ধিস্ট ফ্যামিলির মেয়েদেরকে জোর করে দখল করে বিয়ে করে এবং বুদ্ধিস্ট মেয়েদের রেপ করে, অত্যাচার করে, এই সমস্ত বিভিন্ন কারণে বুদ্ধিস্টরা প্রচণ্ড রেগে গিয়ে এইখানে, এই মনে রাখবেন সুকুয়ের যে পলিটিক্যাল পার্টি বার্মা মেনল্যান্ডে, সেখানেও কিন্তু বুদ্ধিস্ট মঙ্কদের প্রচণ্ড দাপট। সুকুই নামকো আসতেই পার্টি প্রেসিডেন্ট, বাট মূলত পার্টিকে রুল করে, পার্টি স্ট্রাকচারে মূলত হচ্ছে বুদ্ধিস্ট মঙ্কস। আরাকান অঞ্চলেও এটা হচ্ছে বুদ্ধিস্টদের ডোমিনেন্স। মাঝে একটা আরাকান লিবারেশন আর্মি লাস্ট কয়েক বছরে রাইজ করলো, এটাকে মুক্তাঞ্চল করেছে বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দি ইয়াঙ্গন ও রেঙ্গুন গভর্নমেন্ট, প্র্যাকটিক্যালি স্বাধীন একটা দেশ। এবার এখানে এরা ওয়েপন্স পাচ্ছে কোনখান থেকে, এটা নিয়ে প্রশ্ন আছে। এটা কি কতখানি আমেরিকান আর্মস আছে, কতখানি ইন্ডিয়ান আর্মস আছে, বা অন্য কারো আর্মস আছে কিনা, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কারণ একটা জিনিস, এই বুদ্ধিস্টরা কোয়াইট ন্যাচারালি স্বাভাবিকভাবেই পাওয়া উচিত ইন্ডিয়ান আর্মস, কিন্তু এখন দেখা যাচ্ছে না, আমেরিকান আর্মস ওখানে প্রবেশ করেছে। তার কারণ আমেরিকা এখানে প্রবেশ করে ও বার্মাতে যে চায়না একটা এন্ট্রি নিয়েছে, চায়নার কন্ট্রোল নিয়েছে অন দ্য মেইনল্যান্ড থ্রু দ্য বার্মা আর্মি, এইটাকে আমেরিকা ভালো চোখে দেখছে না। কারণ আমেরিকার দেখছে চীনের প্রভাব যদি এখানে বৃদ্ধি পায়, তাহলে দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রভাবটা ছোট হয়ে যাবে। তাই এখানে আমেরিকা এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছে। আরেকটা সাইডের একটা কাজ হয়েছে, এই এই যে আরাকান অঞ্চল থেকে আরাকান বুদ্ধিস্টরা, আরাকান লিবারেশন আর্মি রোহিঙ্গাদের মেরে খেয়ে দিয়েছে একদম, কারণ ওখানে জীবনটাকে অতিষ্ঠ করছিল। এবং তারা কয়েক মিলিয়ন তারা এসে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে এখানে সেটেল করেছে, এবং মুসলিম কান্ট্রি বাংলাদেশ সেটেল করেছে, এবং তারই একটা বড় অংশ ইন্ডিয়াতে ইনফিল্ট্রেট করিয়েছে টিএমসিপি তাদের ভোট ব্যাংক তৈরি করার জন্য। এইটা মনে রাখতে হবে। এইটা এবার এই এবার আরাকান লিবারেশন আর্মি তার, এবং শুধু তাই না, আরাকান লিবারেশন আর্মি এখানেই থেমে যাবে না। হিলি চাটগা, যেখানে বুদ্ধিস্টদের একসময় সংখ্যা বেশি ছিল এবং হিলি ট্রাইবসরা ছিল যারা মুসলিম নয়, হিলি ট্রাইবস এবং বুদ্ধিস্ট, ন্যাচারালি দিস চিটাগং আমাদের ইন্ডিয়াতে আসার কথা ছিল, হলেই ভালো হতো। সেই সময়কার যারা ভারতবর্ষের পলিটিশিয়ান, নেহেরু বা গান্ধী, প্যাটেল, এরা এই জায়গাটা মিসম্যানেজ করেছে। কারণ এটা কোয়াইট ন্যাচারালি, যেহেতু এখানে মুসলিমস প্র্যাকটিক্যালি ছিলই না, মূলত এরা বুদ্ধিস্ট এবং হিল ট্রাইবস, নন মুসলিমস। এইটা আমাদের ইন্ডিয়াতে আসার কথা ছিল, উচিত ছিল। এটা হলে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার সঙ্গে আমাদের বে অফ বেঙ্গলের যোগাযোগটা খুব ইজি হতো। আমাদের বে অফ বেঙ্গলে অ্যাক্সেসটা খুব ভালো হলে আমাদের এই যে শিলিগুড়ি করিডোরের উপরে এত চাপটা আমাদের আসতো না, এবং এই নর্থ ইস্ট ইন্ডিয়ার সিকিউরিটি অনেকটা সেফ হতো। এই ভুলটা হয়ে গেছে এবং এটা কারেকশান করার প্রয়োজন আছে আমাদের রাষ্ট্রনায়কদের। এবার আসছি আমি এবার এই যে আরাকান লিবারেশন আর্মি এই বাংলাদেশের চাটগা অঞ্চলের উপরে কি কাজ করবে, এটা কিন্তু আমাদের দেখতে হবে। কারণ বাংলাদেশ একটা ভয় পাচ্ছে
যে আরাকান লিবারেশন আর্মি কিন্তু এই চাটগাঁও অঞ্চলটা দখল করে নিতে পারে। আবার আরেকটাও ভাবছে যে এই অঞ্চলটা ইন্ডিয়া মিলিটারি অপারেশন করে দখল করে নিতে পারে, তাতে নর্থ ইস্ট ইন্ডিয়ার সঙ্গে বে অফ বেঙ্গলের এন্ট্রি কমিউনিকেশন খুব সহজ হবে, এই একটা জিনিস। এবার কামিং টু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশে এখন যে কে চালাচ্ছে দেশটা, এটা 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 খুব এটা খুব সন্দেহের ব্যাপার। কে চালাচ্ছে, কি চালাচ্ছে এইটা। হ্যাঁ, শুভেন্দু সেনগুপ্ত, অচিন্ত মাইতি, জয়দেব বাবু। বাংলাদেশটা খুব লিকুইড স্টেজে আছে। মূলত এখানে কন্ট্রোলটা এই মুহূর্তে আমেরিকার, কারণ আমেরিকার এজেন্ট বসে আছে, ডিপ স্টেটের এজেন্ট বসে আছে ওইখানে, মোহাম্মদ ইউনুস। তারই ন্যাচারালি আমেরিকান ইনফ্লুয়েন্স বেশি, কিন্তু তা সত্ত্বেও ওখানে পাকিস্তানের ইনফ্লুয়েন্স, পাকিস্তানের এজেন্টরাও আছে, চায়নাও আছে, তুর্কিও আছে, ইন্ডিয়া কি আছে জানি না। এইবার বিভিন্ন ফোর্স ওখানে কাজ করছে। আউটকাম কি হবে, কিভাবে হবে, এটা ভীষণ ফ্লুইড ব্যাপার। এটি মন্তব্য করা খুব কঠিন ব্যাপার, কি যে হচ্ছে ওখানে। আর একটা জিনিস ঘটছে গোটা বাংলাদেশ লাস্ট 71 বাংলা লিবারেশন ওয়ার সম্বন্ধে নতুন করে ওরা জানতে চাইছে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। আমি বহুবার বলেছি, আমি গত 15 বছর আগে যখন প্রথম আমি বাংলাদেশ লিবারেশনের উপরে কিছু কথা লিখেছিলাম আমার প্রথম ভলিউমে, নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যের প্রথম ভলিউমে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে দেখা, এই জায়গাটাতে আমি কিন্তু একটা জিনিস বলেছিলাম, বাংলাদেশ মুক্তিযুদ্ধে মুজিবুর রহমানের রোলটা কিন্তু খুব সেকেন্ডারি। পরে আরও পড়াশোনা করে দেখেছি, ওপার বাংলার মানুষ বা এপার বাংলার মানুষ বা এপার ভারতের মানুষ যেভাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধটাকে দেখায়, সেটা সত্যি কথা নয়। সেটা বাংলাদেশ, ওদিকে সরকার, ওদিকের রাজনৈতিক দলগুলো, এদিকে ভারতের সাইডে নিজেদের মতো করে মিথ্যে কথা বলে। আসল সত্যিটা সবাই চেপে গেছে। এবং মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের আপ টু মার্চ 71 পর্যন্ত ওখানকার জনগণকে উদ্বেলিত করতে পাকিস্তানের বিরুদ্ধে মুজিবুর রহমানের একটা অবদান আছে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরে রোলটা কিন্তু খুবই সন্দেহজনক। উপর বাংলার আওয়ামী লীগ এবং তাদের এই জায়গাটাকে তারা ব্রাইট করে দেখায়, এই জায়গাটা ব্রাইট মোটেই না। এই জায়গাটা হচ্ছে মুজিবুর রহমানের সঙ্গে পাকিস্তান আর্মির খুব গোপন বোঝাপড়া। এটা বাংলাদেশ মানুষের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, যে প্রিন্সিপালসগুলোর সঙ্গে মুজিবুর রহমান বিট্রে করেছেন এইখানটা। এই জায়গাটা কিন্তু রহস্যাবৃত হয়ে আছে। এই জায়গাটা মানুষের লোকের কাছে কিন্তু এবার দাবি আসছে, মুজিবুর রহমানের সত্যিকারের কী রোল ছিল। বাংলাদেশ এখন পাকিস্তানের একটা এজেন্ট হয়ে আছে। এবার লাস্ট 1 বছরে পাক এজেন্টসটা আবার ভীষণ সক্রিয় হয়ে গেছে, যেমন আমেরিকান এজেন্ট সক্রিয় হয়েছে। এই জায়গাটা দেখার। এবার এই পাক এজেন্টসের কাছ থেকে বাংলাদেশ কীভাবে মুক্তি পাবে, এটা একটা বড় প্রশ্ন। আর বাংলাদেশ মানুষ কি নিয়ে বাঁচবে, বাঙালিত্ব নিয়ে বাঁচবে না ইসলাম নিয়ে বাঁচবে, এই প্রশ্নের জবাব তাদের খুঁজতে হবে। আর বাংলা মুক্তিযুদ্ধের ইতিহাসটা নতুন করে তারা দেখছে, সেখানে ইতিহাসটা সত্যিকারের কি, সেখানে কে সত্যিকারের মুক্তিযুদ্ধ চালিয়েছিল, কে বিট্রে করেছে, এই প্রশ্নগুলো আসছে। এবং বাংলাদেশের মধ্যেই মুজিবুর রহমানের ইতিহাস যেটা লেখা হয়েছে, সেটাকে মস্ত বড় চ্যালেঞ্জের কাছে ফেলে দিয়েছে। এটার প্রয়োজন ছিল এটা বহুবার বলেছি এইটা। এবং বাংলাদেশ কোন দিকে টার্ন নেবে, ডেফিনিটলি ইন্ডিয়ার একটা প্রচণ্ড হেডে গেছে। এবার আসছি তারপরে, এবার বাংলাদেশের যে পলিটিক্সের যে টার্নটা, সোশিও পলিটিক্যাল টার্নটা, চীনের সঙ্গে ইন্ডিয়ান রিলেশনসের সঙ্গে কিন্তু ভীষণভাবে জড়িয়ে আছে। চীনের সঙ্গে ইন্ডিয়ান, যদি চীন দেখে
নতুন আন্তর্জাতিক পরিস্থিতি যেটাকে ট্রিগার করেছে আনসার্টেনটি প্রিন্সিপালস অফ দ্য হোয়াইট হাউস আন্ডার ট্রাম্প, যে এই যে বিভিন্ন রকমের পাগলামি, একটা নাটকীয়তা এবং পাগলামির জন্যে তার এই যে ট্যারিফ নীতির জন্যে গোটা পৃথিবীর কাছে, সমস্ত দেশের কাছে এখন ওয়াশিংটন, ইউএসএ ইজ প্র্যাকটিক্যালি বিকামিং আইসোলেটেড। এবং বিশেষ করে ট্রাম্পের এই যে ট্যারিফ নীতির, আমি বলবো ভুলের জন্যেই, আমেরিকার ভুলের জন্যেই আজকে ইন্ডিয়া, চায়না, রাশিয়া আরও কাছাকাছি এসে গেল। হ্যাঁ, অলরেডি আগের যে ইউএসএ গভর্নমেন্ট ছিল বিডেন, তার সেই ভুলে যেভাবে আমেরিকা ইউক্রেনকে হেল্প করছিল রাশিয়ার বিরুদ্ধে, তারই ফলে চীনের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব গাঢ় হয়েছে। এবং সেই সঙ্গে উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়া একটা এক্সিস তৈরি হয়েছে। এইটা হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। এবং তার উপরে ট্রাম্প এসে, যেটা উচিত ছিল ম্যাচিওর ডিপ্লোম্যাসি করা, যাতে না চীন, ভারত, ইন্ডিয়া এক মেরুতে যায়, কারণ চীন, ভারত, ইন্ডিয়া এক মেরুতে গেলে দ্যাট উইল বি ডেফিনেটলি এ চ্যালেঞ্জ টু ইউএসএ। এই অনুভূতিটা যদি না থাকে তাহলে সেটা খুব রং ডিপ্লোম্যাসি। এবং সেই ভুলটাই করলো, এমন একটা ভুল করলো ইন্ডিয়ার সঙ্গে খেলতে গিয়ে, ট্যারিফ নীতি খুব রংফুলি, অ্যারোগেন্টলি, এবং একটা ড্রামাটিক চেঞ্জ এলো চীনের সঙ্গে ইন্ডিয়ার রিলেশনসে একটা ড্রামাটিক চেঞ্জ হলো। এবং যেটা ছিল একটা অবিশ্বাসের জায়গা। হ্যাঁ, পলিটিক্সে, ইন্টারন্যাশনাল রিলেশনসে অবিশ্বাস থাকবে, কেউ কারো পার্মানেন্ট বন্ধু নয়, কেউ কারো পার্মানেন্ট ফ্রেন্ড নয়, কিন্তু ইন দিস সিচুয়েশন হোয়াট ওয়াশিংটন হ্যাজ ক্রিয়েটেড, সেই প্রেক্ষাপটে ইন্ডিয়ার সঙ্গে চীনের রিলেশনটা সাডেনলি ডেভেলপ করে গেল ইন এ পজিটিভ ডিরেকশন, যেটা রাশিয়া চাইছিল বহুদিন থেকে। এবার এই মুহূর্তে যেটা হলো, রাশিয়া, ইন্ডিয়া, চায়না একটা এক্সিস তৈরি হয়ে গেল। এইবার আমি এইটা নিয়ে পরে একদিন আলোচনা করব সহজ করে কিছুক্ষণ। আজকে am I audible today? ইয়েস। এইবার দেখুন, এইবার যে মুহূর্তে, কারণ চীনকেও আমেরিকা তার নিজের স্বার্থে তাকে বিব্রত করছিল, চীনও সুযোগ ঘুরছিল ইন্ডিয়ার সঙ্গে একটা ফ্রেন্ডশিপ করার জন্যে, ইন্ডিয়াও একটা সুযোগ পেয়ে গেছে যখন আমেরিকা চাপ দিচ্ছিল চীনের সঙ্গে তার বন্ধুত্ব করার, রাশিয়ার সঙ্গে তার বন্ধুত্ব সুদীর্ঘকালের। এবার আসছো, এই যে চীন আর ভারতের যে বন্ধুত্ব ডেভেলপ করে গেল, এই অবস্থায় চীনের কাছে বা পৃথিবীর আজকের যে কোনো বিগ কান্ট্রির কাছে তারা ফিজিক্যাল এম্পায়ার আর চাইছে না, কারণ ফিজিক্যাল এম্পায়ার মেনটেন করা খুব কঠিন কাজ। সে কি আমেরিকা, কি চায়না, রাশিয়া, ইন্ডিয়া, কেউই তো ফিজিক্যাল এম্পায়ার চাইবে না, তারা চাইবে ট্রেড, ইকোনমিক এম্পায়ার চাইবে। এবার চীন দেখছে যে ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেলে আমেরিকান যে মার্কেটটা সে লুজ করবে, সে আমেরিকান মার্কেটটা লুজ করলেও ইন্ডিয়ান মার্কেটে তার কনজিউমার গুডস বিক্রি করার সুযোগ পাবে। প্লাস মিলিটারিলিও এক্সিসটা স্ট্রং হয়ে গেলে আমেরিকার দাদাগিরিটা কন্ট্রোল করা যাবে। এই তো এবার আসছি আমি। এবার এতদিন পর্যন্ত চীন যে কারণে ইন্ডিয়াকে দাবায় রাখার জন্যে একদিকে পশ্চিম পাকিস্তান, একদিকে পূর্ব পাকিস্তানের যে বাংলাদেশকে এই যে ইন্ধন দিচ্ছিল, এই ইন্ধন দেওয়াটার প্রয়োজন ফুরিয়ে যাবে। কারণ একই সঙ্গে বাংলাদেশকে ইন্ধন দেব, পাকিস্তানকে ইন্ধন দেব, দিয়ে ইন্ডিয়ার সঙ্গেও ফ্রেন্ডশিপ করে যাব, এটা সম্ভব নয়। আর ইন্ডিয়ান মার্কেট ইজ এ বিগ মার্কেট, হিউজ মার্কেট। এখন চীনের দরকার মার্কেট, কমোডিটি, কনজিউমার্স গুডস বিক্রির হিউজ মার্কেট দরকার। দিস মার্কেট পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ উইল নেভার বি এবল টু গিভ। সুতরাং কখনো সে এই মার্কেটের স্বার্থে
সে ইন্ডিয়াকে বাদ দিয়ে ইন্ডিয়ার অপশানটাকে বাতিল করে সে পাকিস্তান ইস্ট অ্যান্ড ওয়েস্টের উপরে সে ডিপেন্ড করতে যাবে, সেটা তার হবে ট্রেডিং বুদ্ধিতে তার বোকামি, সে বোকামি করবে না। এবার আসছি আরেকটা জায়গা, চীন পাকিস্তানে যেটা ট্রেড রুট করছিল, যে রোড ইনিশিয়েটিভ করছিল, হিউজ টাকা একদম আকসাই চীন থেকে পকের উপর দিয়ে একদম চীন থেকে পশ্চিম পাঞ্জাব হয়ে থ্রো বালুচিস্তান আপ টু বে অফ বেঙ্গল, এই যে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড অ্যান্ড রোডটা করছিল ফর অনেকগুলো কারণে। একটা হচ্ছে নাম্বার ওয়ান, তাদের ট্রেড ডেভেলপমেন্টের জন্যে, তার ইন্ডাস্ট্রিয়াল এম্পায়ার করার জন্যে, প্লাস অ্যান ইজি অ্যাক্সেস টু দ্য অ্যারোবিয়ান সি, to enter into the Arabian Sea, so that in the Arab world they can have a easy trade and they can enter into the Mediterranean area easily. এই জায়গাটা তার তো, এবং এইখানে বালুচ লিবারেশন আর্মি যেভাবে চীনা সোলজারদের, চীনা কর্মচারীরা এবং নিজেদের মারধর করছে, কারণ বালুচিস্তানের লোকেরাও সন্দেহ করছে যে তারা তো পশ্চিম পাঞ্জাবের হাতে পরাধীন হয়ে আছে, সেই সঙ্গে চীনারা যদি আসে তাহলে তাদের এক্সপ্লয়টেশনটা আরও অনেক বেড়ে যাবে। তারা যেমন পশ্চিম পাঞ্জাবের লোককে যেমন সন্দেহ করে, ঠিক তেমনি চীনাদেরও সন্দেহ করে। এবং এই অবস্থায় একটা জিনিস দেখছি, এটা এমনও হতে পারে যে এই বালুচ লিবারেশন আর্মিকে ইন্ডিয়া মরালি সাপোর্ট করে, ওয়েপন্স দিয়ে কতখানি সাপোর্ট করে জানি না আমি, কিন্তু একটা খবর আসছে যে এই যে বালুচ লিবারেশন আর্মিকে আমেরিকানরা সাপোর্ট করেছে রাইজ করে, কারণ আফগানিস্তানের সংলগ্ন এই বালুচিস্তান, আফগানিস্তানে প্রচুর ওই আমেরিকান ওয়েপন্স ডাম্পিং হয়েছিল, সেই ডাম্প করা প্রচুর ওয়েপন্সের একটা অংশ ওরা বালুচদের দিয়েছে টু ইউজ এগেনস্ট দ্য চাইনিজ। কারণ আমেরিকা চাইছে না যে পাকিস্তানের উপরে চীন যে আধিপত্য বিস্তার করে বসে আছে, যে কন্ট্রোল নিয়ে বসে আছে, সেটা যদি চীন কন্টিনিউ করে তাহলে আমেরিকার স্বার্থে আঘাত পড়বে। অদ্ভুত খেলা। এবার তাই হয়, যদি হয় এবার চীন আস্তে আস্তে কিন্তু পাকিস্তানে আর ইনভেস্টমেন্ট করবে না, কারণ যতটুকু ইনভেস্টমেন্ট তো সেটাও লস হয়ে গেছে, তাহলে এটাও আমাদের লাভ হবে একটা। এবার আসছি আফগানিস্তানে তালিবান গভর্নমেন্ট হয়েছে, তাতে ইনিশিয়ালি আমাদের ক্ষতি হয়েছিল, ক্ষতি মনে করেছিলাম, কিন্তু তারও পরে তালিবান গভর্নমেন্টের সঙ্গে প্রথমে আনঅফিসিয়ালি দেন অফিসিয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার রিলেশনস মেনটেন করেছে। এবার আসছি আমি তারপরে, এবার একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে ইরান এবং আফগানিস্তান একসময় কিন্তু দুটো রাষ্ট্রই কিন্তু, যদিও মুসলিম কান্ট্রি দুটোই, আফগানিস্তান সুন্নি কান্ট্রি আর ইরান শিয়া কান্ট্রি, দুটোই অনেক লিবারেল ছিল, ওদের অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ভেরি লিবারেল। কিন্তু আফগানিস্তানেও এই রাশিয়ার ইনভেশনের পরে আমেরিকানরা তালিবান তৈরি করতে গিয়ে ইসলামিক ফান্ডামেন্টালিজমের শিকড়টা গেড়ে দিল ইন আফগানিস্তান, যার জন্যে একসময় যে আফগানিস্তানের 70-এর দশকের মেয়েরা ফুটবল খেলতে পারতো, গান করতে পারো, স্কুল কলেজে যেত, সেগুলো সব গান করতো, সেগুলো সব পড়াশুনো করতো, সেগুলো সব ব্যান্ড হয়ে গেল। পুরো তালিবানি ফান্ডামেন্টালিস্ট রিলিজিয়াস সিস্টেমটা এসে গেল। এইটাতে আমেরিকার একটা খুব ক্ষতিকারক দিক, এটা আফগানিস্তানের খুব ক্ষতি হয়েছে, খুব ক্ষতি হয়েছে। এবার অ্যাট দি সেম টাইম ইরানের শাহের যুগে কিন্তু ইরান শিয়া অনেক লিবারেল ছিল, ওখানকার মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে যেত, ফুটবল খেলতো, গাড়ি চালাতো, এগুলো কোর্ট এত লিবারেল ছিল, ইরানের শাহ ওয়াজ ভেরি লিবারেল। সেখানে ইসলামিক রেভলিউশন করতে গিয়ে ইউরোপের কান্ট্রিগুলো এই আয়াতুল্লাহ খোমেনিকে যা সাহায্য করেছে, সেই সাহায্য কিন্তু ইরানের জনগণের পজিটিভ স্বার্থে লাগেনি। সেখানেও ইরানের শাহকে উৎখাত করে আয়াতুল্লাহ খোমেনি যে ইসলামিক রেজিমটাকে সেখানে
ক্ষমতায় নিয়ে এসছে উইথ দ্য হেল্প অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ, এটাও কিন্তু ইরানের জনগণের স্বার্থের বিরুদ্ধে গেছে। সেখানেও ফান্ডামেন্টালিস্ট ফোর্স সেখানেও এসে গেছে এবং কট্টর ইসলামিস্টরা সেখানে মেয়েদের পড়াশুনোর স্কুল কলেজের অধিকার নেই, তা লিবারেলি গান করতে পারবে না, অফিসে যেতে পারবে না, একদম কট্টরপন্থী হাতে চলে গেছে। একটা জিনিস, অর্থাৎ ইউরোপিয়ানসরা এতে আমাদের আফগানিস্তানে এবং ইরানে জনগণের খুব ক্ষতি করেছে। বিবর্তনের পথে তো মানুষ আস্তে আস্তে তার ধর্মীয় গোড়ামি থেকে আস্তে আস্তে পজিটিভ দিকে যায়, লিবারেল হয়, শিক্ষা দীক্ষার দিকে, তা কিন্তু দুটো জায়গায় হয়নি। ঠিক তেমনি একটা জিনিস এখন বুঝছি আমি, ওই আরব স্প্রিংয়ের সঙ্গে, যেটাকে বাটারফ্লাই রেভলিউশন বলা হয়, মুসলিম কান্ট্রি ইজিপ্ট থেকে আরম্ভ করে মেডিটেরিয়ান রিজিয়ন থেকে ইসলামের যে বিভিন্ন কান্ট্রিতে একটার পর একটা যে রেভলিউশন, সকল বিপ্লব হয়েছে, যাকে বলে বাটারফ্লাই রেভলিউশন বা এই যে রেভলিউশন হয়েছে বা আরব স্প্রিং যেটাকে বলা হয়, এটা ওই একদম এই শতাব্দীর প্রথম দশকে একটার পর একটা মনে করা হয়েছিল যে এগুলো খুব পজিটিভ ডিরেকশানে যাচ্ছে, তা কিন্তু ভুল। তখন আমি এই আর্টিকেলগুলো লিখেছিলাম আমার 3rd ভলিউম অফ নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যের জন্যে। আমি তখন ঠিক কোন দিকে যাচ্ছে একটা জিনিস শুধু বুঝেছিলাম, যে মুসলিম ওয়ার্ল্ডের যে স্ট্রাকচারটা আছে, যে ইকুয়েশানটা আছে, এটা আস্তে আস্তে ভাঙছে, ভেঙে কোন দিকে যাচ্ছে তখন সেটা বুঝতে পারিনি। একটা জিনিস এখন যে তথ্যগুলো আসছে তা দেখা যাচ্ছে যে আরব স্প্রিংয়ের পেছনেও কিছু ইউরোপিয়ান এবং আমেরিকান ডিপস্টেটের হাত ছিল। তারা এইগুলো করিয়েছে, করে এই যে ইসলামিক কান্ট্রিগুলোর স্টেবিলিটিকে ধ্বংস করেছে। যে জিনিসটা করেছে ওরা বাংলাদেশে এই আমেরিকান ডিপ স্টেট সোকল্ড এই যে বিপ্লব ঘটিয়ে এবং কতগুলো ইয়ং চ্যাংড়া ছেলে যাদের পড়াশুনো নেই, যারা পলিটিক্স বোঝে না, ডিপ্লোমেসি পরের কথা, দোজ হু হ্যাভ নো আইডিয়া অফ অ্যাডমিনিস্ট্রেশন, তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে এসে একটা ইলেকটেড গভর্নমেন্টকে সরিয়ে দিয়ে যা করলো, হ্যাঁ হাসিনার সময় কিছু ভুল ত্রুটি ছিল, তার থেকেও আরও ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে সৃষ্টি করলো আমেরিকান ডিপ স্টেট ইন দ্য নেম অফ রেভলিউশন। ঠিক একই জিনিস খুব সম্ভবত আরব স্প্রিংয়ের পেছনে আমেরিকান ডিপ স্টেট বা ইউরোপের খ্রিস্টান কান্ট্রিগুলো একটা মদত ছিল টু ডিস্টেবিলাইজ দ্য মুসলিম কান্ট্রিজ। এতে পরবর্তী কি হবে না হবে এটাও কিন্তু আনসার্টেন, এটা কোন দিকে এই মুসলিম কান্ট্রিগুলো যাবে এটাও দেখার। এনিওয়ে দ্য চেঞ্জেস আর দেয়ার। আমি আবার ফিরে আসছি, একদিকে যে এক্সিস তৈরি হয়েছে রাশিয়া, চায়না, ইন্ডিয়া যেটা হচ্ছে ব্রিক্স যেটা, এই ব্রিক্সে আমেরিকা নেই, আছে ব্রাজিল, রাশিয়া, BRI ইন্ডিয়া, C চায়না, A সাউথ আফ্রিকা, এই তো আমেরিকা এখানে নেই। এই ব্রিক্সের এইখানে পার্টিকুলারলি আবার এই ব্রিক্সের মধ্যে আবার ইন্ডিয়া, চায়না, রাশিয়ার এই যে ইকুয়েশনটা তৈরি হচ্ছে, কারণ এদের মধ্যে দুজনের, চায়না ইন্ডিয়ার এদেরই লোক সংখ্যা হচ্ছে 145 + 140 কোটি। এই অঞ্চলেই পৃথিবীর লোক সংখ্যার 1/3 বসে আছে। এক সময় মানুষকে মনে করা হতো রাষ্ট্রের বোঝা, কিন্তু এখন ইফ ইউ প্রপারলি ইউজ দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইফ ইউ প্রপারলি ইউজ এগ্রিকালচার, প্রোডাকশন সিস্টেমস, এভরিথিং, দিস পপুলেশন ইজ এন অ্যাসেট, যেটা দেখিয়েছে চায়না, নাও ইন্ডিয়া দেখাচ্ছে। 10 বছর আগেও আমরা মনে করতাম যে আমাদের পপুলেশনটা একটা হেডেক, একটা গার্বেজ হেডেক, এটা আমাদের বাধা প্রোগ্রেসের না। এই পপুলেশনের এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাসেট, ইফ উই হ্যাভ গট এ প্রপার প্ল্যানিং। এটা আমাদের অ্যাসেট নাম্বার 1। আমাদের অ্যাসেটের আরেকটা জায়গা হচ্ছে প্রপার একটা ন্যাশনালিস্ট গভর্নমেন্ট অ্যাট দি সেন্টার, আর যার একটা ক্ল্যারিটি আছে ইন ডিপ্লোম্যাসি, ইন ফরেন পলিসি অ্যান্ড ইন ন্যাশনাল প্ল্যানিংস।
ক্ল্যারিটি আছে, এবং শুধু ইমিডিয়েট গেন নয়, লং ডিস্টেন্স এইমসগুলোকে প্রপারলি চিন্তা ভাবনা করা, স্টেপ বাই স্টেপ এগোনো, এবং এ স্ট্রং আর্মি অফ ডিপ্লোম্যাটস। এই জায়গাটা পৃথিবীর চেঞ্জিং পরিস্থিতির সঙ্গে সঙ্গে খুব দ্রুত গতিতে অ্যাডজাস্ট করে এগিয়ে যাওয়া, এই জায়গাটা বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে নিজের পরিচিতি। একটা সময় খুব বিদ্রূপ করা হতো যে মোদি বাইরে গিয়ে টাকা নষ্ট করছে, ফুর্তি করতে যাচ্ছে। ভাই, একটা সহজ কথা বলি, এক সময় গৃহস্থ বাড়িতে যেখানে জয়েন্ট ফ্যামিলি, একজন মেম্বার ছিল সেপারেটলি ডেপুটেড, যে হয়তো একটা ফ্যামিলির হয়তো 50টা রিলেটিভস ফ্যামিলি আছে, তার কাজই হচ্ছে ঠিক অ্যাট ইন্টারভ্যাল সেই রিলেটিভ বাড়িতে গিয়ে দর্শন দেওয়া। এই রিলেশনসটা মেনটেন করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মনে রাখতে হবে, একটা ইন্ডিভিজুয়ালের স্ট্রেংথ ডিপেন্ড করে নট অনলি ইজ উইজডম, নট অনলি ইজ ওয়েলথ, পার্সোনাল ওয়েলথ, বাট ইজ ইন্টারপার্সোনাল রিলেশনস। এই মানুষটা বিভিন্ন ব্যক্তির সঙ্গে কীভাবে রিলেশনস মেনটেন করে। একটা কান্ট্রির স্ট্রেংথ নট অনলি ডিপেন্ডস অন কতখানি এগ্রো ফিল্ডস আছে, কত মাইন্স আছে, কত ব্রেন আছে, কত ইন্ডাস্ট্রি আছে, কত স্ট্রং আর্মি আছে, বাট অলসো হাউ স্ট্রং দ্য ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপ্লোমেসি অফ দিস কান্ট্রি উইথ আদার কান্ট্রিজ অ্যারাউন্ড। এই জায়গাটা, হাউ ডাইনামিক দ্যাট রিলেশনস, ভাইব্রেন্ট অ্যান্ড প্রোডাক্টিভ, এইটা মনে রাখতে হবে। আজকে মোদিজি বিভিন্ন প্রান্তে গিয়ে যে রিলেশনসটা মেনটেন করেছিলেন বলেই আজকে সো কুইকলি আমেরিকার দেওয়া এই ট্রমাটা আমরা ট্যাকেল করতে পারলাম। এবং একটা জিনিস, এই আমেরিকার এই দেওয়ার ট্রমাটা, এটা এক অর্থে আমাদের কিন্তু ব্লেসিংস হয়ে গেল, এটা ব্লেসিংস হয়ে গেল। কারণ চীনের সঙ্গে আমাদের বর্ডার ডিসপিউটস, আদার ডিসপিউটস একটা লং প্রসেসে ওয়েট করছিল। এটা কত সহজে অল্প সময়ে অনেক বেশি ছোট হয়ে গেল, অনেক বেশি এই যে ডিসপিউটটা এখন অনেক বেশি কংক্রিটাইজড হয়ে গেছে, অনেক বেশি ছোট হয়ে গেছে। নাও উই আর ইন এ পজিশন টু সেটেল অল দিস থিংস। কারণ চীনও একটা চাপে আছে, আমরাও একটা চাপে আছি। কারণ আমরাও জানি ওই কিছু ল্যান্ডস নিয়ে, ওরাও ভাবছে কিছু ল্যান্ডস নিয়ে মারামারি করার থেকে we should cooperate in our industry, agriculture, trade. That will give us more strength. And inter-people relations. ভারতবর্ষ হচ্ছে কালচারালি চায়নার বড়দা বা বড় দিদি, এটা চীনও স্বীকার করে। চীনের সভ্যতার যেমন তার নিজস্ব একটা বিশাল সৃষ্টি আছে, চীনের সভ্যতায় ভারতের একটা বিশাল অবদান আছে, সেটা তারা আজও স্বীকার করে। এবং এই জায়গাটাকে ধরে এগোনো। এবং আরেকটা জিনিস, মোদিজি আরেকটা জায়গায় ভেরি স্ট্রং বলবো, এই যে আমাদের ইন্ডিয়ান ডায়াসপোরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে, ভারতবর্ষের মানুষেরা বিভিন্ন প্রান্তে আছে, ইন্ডিয়ান ডায়াসপোরা। হ্যাঁ, ইয়েস স্যার, রিগার্ডিং দ্য এক্সপ্লোশন পপুলেশন, ওয়ান সায়েন্টিস্ট রিমার্কড পজিটিভলি দ্যাট more heads, more brains, yes. And আপনাকে ওয়ার্কিং ফোর্স দরকার। এবং এই পপুলেশন নেগেটিভ হওয়ার জন্য, পপুলেশন গ্রোথ নেগেটিভ হয়েছে ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি ইনক্লুডিং জাপান, সেখানে পপুলেশন গ্রোথ নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার জন্যে ওরা মার খাচ্ছে। ওরা একসময় যে ওয়েস্ট ইউরোপ গোটা ওয়ার্ল্ডকে রুল করেছে, আজকে ওয়েস্ট ইউরোপ কোথায় দাঁড়িয়ে আছে? এক্সেপ্ট জার্মানি অ্যান্ড ফ্রান্স, ইউরোপের সব কান্ট্রি তো এখন মোটামুটি থার্ড গ্রেড কান্ট্রি। এবং আমরা কিছুদিনের মধ্যেও আমরা ফিনান্সে আমরা জার্মানিকেও টপকে যাব। এই মুহূর্তে আমরা ফিনান্সিয়ালি ওয়ার্ল্ডের নাম্বার 1 ইউএসএ, নাম্বার 2 চায়না, নাম্বার 3 বোধহয় গ্রেড তো আমাদের জার্মানি, আমরা নাম্বার 4 বা 5 আছি বোধহয়, 5 আছি আমরা জার্মানিকে টপকে যাব। কারণ জার্মানির বেশি এগোতে পারে, কারণ জার্মানির পপুলেশন গ্রোথ নেগেটিভ, ফ্যাক্টরিতে কাজ করার লোক নেই, ল্যাবে
কাজ করা সায়েন্টিস্ট সেই ব্রেন নেই, দে হ্যাভ টু ইম্পোর্ট ব্রেনস ফ্রম আদার কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, অল দিস কান্ট্রি। যেমন আজকে আমেরিকা যাই বলুক, আমেরিকা দাঁড়িয়ে আছে অন দ্য ইম্পোর্টেড ব্রেনস, ইম্পোর্টেড ওয়ার্কার্স, ইন্ডিয়ান ডায়াসপোরা, এটা মানতে হবে। এবার একটা জিনিস জানি, এই ইন্ডিয়ান ডায়াসপোরা গোটা পৃথিবীব্যাপী, এই মুহূর্তে ইন্ডিয়ান ডায়াসপোরা যে মুহূর্তে মোদিজির বিভিন্ন দেশে যাওয়ার পরে ইন্ডিয়ান ডায়াসপোরা এখন বেশি তাদের যে বুকের পাটা, তাদের যে ইজ্জত বোধ, তারা এখন নিজেদেরকে ইন্ডিয়ান বলে প্রকাশ্যে জাহির করে, আমরা ভারতীয়, এটা তারা জাহির করে। আগে তারা লুকিয়ে লুকিয়ে থাকতো, এবং আমরা হিন্দু এটাও তারা বলছে। এই যে গর্ববোধ, এটাই each member of the Indian diaspora outside India in other countries are practically our ambassadors, আমাদের রাষ্ট্রদূত, তারাই আমাদের স্ট্রেংথ। মানে ওয়ার্ল্ডের প্ল্যাটফর্মে বিভিন্ন কান্ট্রিতে তারা আমাদের রাষ্ট্রদূত, এবং বিভিন্ন কান্ট্রির সঙ্গে আমাদের বন্ডেজটাকে অনেক স্ট্রং করছে, রিলেশনসটাকে অনেক স্ট্রং করছে। এই ডায়াসপোরাকে অ্যাক্টিভেট করা, এই রিলেশনটা ভারতবর্ষের শক্তি গোটা পৃথিবীব্যাপী অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এই ইন্ডিয়ান ডায়াসপোরা, এটা আমাদের একটা বিশাল সম্পদ, বিশাল শক্তিশালী সম্পদ এটা, ইন্টেলেকচুয়ালি, ফিনান্সিয়ালি, মরালি অ্যান্ড কালচারালি, অ্যান্ড দে আর স্প্রেডিং আওয়ার ভারতীয়ান কালচার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এবং গোটা পৃথিবী ভারতবর্ষের কালচারকে সম্মান করে এবং সম্মান করতো। আবার সেই যদি মাঝে আমরা হারিয়ে থাকি সেই সম্মান, সেটাকে আবার পুনরুদ্ধার করছে, এটা মানতে হবে। এবং সেই সঙ্গে ভারতবর্ষ এই যে কালচারালি আমরা গোটা পৃথিবীর, উই আর দ্য লিডার্স, স্পিরিচুয়ালি উই আর দ্য লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড। এবার প্রশ্ন হচ্ছে ফিনান্স, মিলিটারি অ্যান্ড ডিপ্লোম্যাসি, এই তো ইন্ডাস্ট্রি, এগুলো আস্তে আস্তে আমরা এগোচ্ছি, আমরা অনেক স্ট্রং হচ্ছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভারতবর্ষের মধ্যে ইন্ডিয়ান ডায়াসপোরা আউটসাইড ইন্ডিয়া যারা, তারা অনেক বেশি প্যাট্রিয়টিক, অনেক বেশি ক্রিয়েটিভ, এবং মধ্যে আমরাই বরং লিস্ট প্যাট্রিয়টিক। যতটুকু তবু জেগেছে ভারতবর্ষের মন দেশাত্মবোধে, এটাকে আরও জাগ্রত করতে হবে, আরও বেশি প্রোডাকশন আসবে, ভারতবর্ষ আরও বেশি শক্তিশালী হবে। এবং আবার বলি একটা কথা, এটা ছোট করে শেষ করব আমি। কতক্ষণ হলো দেখি, কতক্ষণ হলো? না, আরও কয়েক মিনিট বলা যাবে, কারণ এখনও হয়নি, সম্ভবত হয়েছে বোধহয় 35 মিনিটের মতো। একটু বলে থেমে যাব। যেমন কোন জায়গাটা বলছিলাম, ইন্ডিয়ান ডায়াসপোরা, ভুলে গেলাম পয়েন্টসটা। ইন্ডিয়ান ডায়াসপোরা যেটা, এটা আমাদের একটা বড় শক্তির জায়গা। ইন্ডিয়ান ডায়াসপোরা এবং ইন্ডিয়ান ডায়াসপোরাকে আমরা ভারতবর্ষে এখন প্র্যাকটিক্যালি সব অধিকার দিয়েছি। তারা এখানে ব্যাংক অ্যাকাউন্ট তুলতে রাখতে পারবে, টাকা জমাতে পারবে, ফ্যাক্টরি করতে পারবে, ইনভেস্টমেন্ট করতে পারবে। শুধু আমরা সিটিজেনশিপটা দিই, রাইট অফ ফ্র্যাঞ্চাইজটা দিইনি। এবং তাদের ডায়াসপোরা কার্ড দিচ্ছি, দে আর ইন্ডিয়ান, সেই কার্ড তারা পাচ্ছে। বাই দ্যাট দে ক্যান হ্যাভ এ ব্যাঙ্ক অ্যাকাউন্টস হিয়ার, ল্যান্ড হিয়ার, প্রপার্টি হিয়ার, ইনভেস্টমেন্ট হিয়ার। এই জায়গাটা, এটা বিজেপি গভর্নমেন্টের আগে এটা কেউ কখনো ভাবেনি, করেনি। তারা আমাদের অ্যাসেট। এবার চায়নার সঙ্গে আমাদের এই রিলেশনসটা যে এবার একটা জিনিস ওই জিনিসটা বলছিলাম, মনে রাখবেন, অনেক সময় আমাদের ব্লেসিংস আছে ইন ডিসগাইজ। মনে হচ্ছে আমার ক্ষতি হচ্ছে, কেউ আমাকে শত্রুতা করছে, আমার ক্ষতি করছে, সেই ক্ষতিটা আলটিমেটলি আমাদের লাভ হয়ে যায়। সামটাইমস অভিশাপটা কনভার্ট করে যায় ব্লেসিংসে। যেমন দেখুন কীরকম, 1905-এ ব্রিটিশ ভেবেছিল যে বেঙ্গলকে ভাগ করে বেঙ্গলের যে জাগ্রত জাতীয়তাবাদকে তারা ভেঙে টুকরো করে দেবে। কিন্তু উল্টে কি হয়েছিল, এই বাংলাতেই জাতীয়তাবাদের অগ্নুৎপাত ঘটেছিল ইন রিয়াকশন। এটা তো অগ্নিযুগ, সারা ভারতবর্ষে সে আগুন ছড়িয়ে পড়েছিল।
এবার দেখুন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ওরা আর ভেবেছিল ওইখানে গুলি চালিয়ে কয়েক হাজার পাঞ্জাবিদের খুন করে পাঞ্জাবকে একদম স্তব্ধ করে দেবে, কিন্তু কি হলো, আবার একটা জাতীয়তাবাদের আগুন জ্বলল, অভিশাপ আশীর্বাদ হয়ে গেল। এবার দেখুন যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতাজির বহু হাজার সৈনিককে অ্যারেস্ট করে তারা রেড ফোর্টে ট্রায়াল শুরু করেছিল, কারণ নেতাজির স্লোগান ছিল দিল্লি চলো। ব্রিটিশ দেখলো কি যে ও নেতা সুভাষচন্দ্র দিল্লি চলো ডাক দিয়েছিল, ঠিক আছে, ওর ওই স্লোগানকে বিদ্রুপ করে ব্রিটিশ ওই দিল্লি চলো, ওই যে রেড ফোর্টে তাদের বিচার করব, বিদ্রুপ করেছিল। মানে সুভাষ বোসকে বিদ্রুপ করা, আর্মিকে আইএনএকে বিদ্রুপ করা, এই বিদ্রুপ করতে গিয়ে রেড ফোর্টে ট্রায়াল শুরু করলো। রেড ফোর্টে ট্রায়াল শুরু করতে কি হলো, গোটা ভারতবর্ষব্যাপী আইএনএর এবং নেতাজির যে মহান কাহিনী প্রচারিত হয়ে গেল। এটা চাপা পড়েছিল, প্রচারিত হয়েছিল, গোটা ভারতবর্ষ জেগে উঠল, দেশপ্রেমের অগ্নুৎপাত ঘটল, যেটা ভারতবর্ষে কখনো এর এতখানি ঘটেনি। কি করতে গিয়ে, কি বিদ্রুপ করতে গিয়েছিল, আইএনএ নেতাজিকে বিদ্রুপ করতে গিয়েছিল, বিদ্রুপ করতে গিয়ে সেই বিদ্রুপটা ব্রিটিশের এগেনস্টে বুমেরাং হয়ে গেল, এবং সেই আইএনএ ট্রায়ালের প্রেক্ষাপট, তারপর সিপাহি মিউটিনি, এবং সেই প্রেক্ষাপটেই ব্রিটিশকে ভারত ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করতে হলো। ঠিক তেমনি আমি একটু আসি, এই যে পশ্চিম বাংলায় এত পাপ, একটা রুলিং পার্টি সিপিএম অনেক পাপ করেছে, 34 অনেক পাপ করে বাংলার ইন্ডাস্ট্রিকে শ্মশান করে দিয়ে গেছে, শিক্ষাক্ষেত্রগুলোকে পলিটিক্যাল গুন্ডাদের হাতে তুলে দিয়ে গেছিলো। আর এখান থেকে তো এখন এই টিএমসিপি তো শ্মশানে পরিণত করে দিয়ে গেছে, প্রতিটা প্রতিভার প্রতি কবর বা শ্মশানে পৌঁছে দিয়েছে। এই যে এই অভিশাপের জন্যে বাঙালির কি কোনো বিবেক উদ্ধৃত হয়েছে? বাঙালির বুদ্ধিতে কি আগুন লেগেছে? তারা কি এবার জেগে উঠে দেখবে সত্যিকারের এখানকার এই যে পলিটিশিয়ানসগুলো কত শয়তান, এই অনুভূতিটা কি আসছে? হ্যাভ দে বিন এবল টু ডিসকভার দ্য ফ্যাক্ট দ্যাট দিস পলিটিশিয়ানস আর স্কাউন্ডেলস অ্যান্ড লুম্পেন্স, এগুলো সব শয়তান, এই অনুভূতিটা কি আসছে? প্রচুর ভালো ভালো ছেলের ক্যারিয়ার নষ্ট হয়েছে, অনেক সম্পদ নষ্ট হয়েছে, অনেক মানুষ খুন হয়েছে, এ তো নেগেটিভ সাইড। কিন্তু এর পরিবর্তে যদি বাঙালির এই চেতনাটা আসে যে এরা সব শয়তান, এগুলোকে তাড়াতে হবে, এই অনুভূতিটা ভীষণ প্রয়োজন। এরা যে শয়তানি আবিষ্কারটা ভীষণ প্রয়োজন, এই প্রয়োজনটা হলেই কিন্তু আসল কাজটা হবে। এবং এই যে ভগবান পৃথিবীতে নেমে এসে বাঙালির ভালো কিছু করছে না, তার কারণটা হচ্ছে যদি ভগবান নেমে এসে বাঙালির জন্যে ভালো কিছু করার জন্য এই শয়তানদের সরিয়ে দেয়, তাহলে তো এই বাঙালির কোনো বিবেক জাগ্রত হবে না, এদের নিজস্ব বিদ্যা বুদ্ধির জাগরণ ঘটবে না। সুতরাং এটাই কি ভগবান চাইছে না যে এই অত্যাচারের মধ্যে এই বাঙালির বিবেক জাগ্রত হোক, নৈতিকতা জাগ্রত হোক, বিদ্যা বুদ্ধির জাগরণ ঘটুক, সত্যিকারের কে বাঙালির উপকার চায়, কে বাঙালির ভালো চায়, এটা বোঝার মতো বুদ্ধিবৃত্তি জাগ্রত হোক। ভগবান কি এইটাই চাইছে? প্রকৃতি কি এটাই চাইছে? জানি না, কিন্তু একটা জিনিস বুঝি, এত কিছু অন্ধকারের মধ্যেও কিন্তু একটা ভালো কোথাও থেকে এগিয়ে আসবে, সেটা আমরা বুঝতে পারছি না। কারণ অন্ধকার চিরস্থায়ী হয় না, এই অন্ধকারকে যেতেই হবে। আমি আজকে এখানে রাখছি, আশা করি আজকে আমার কথাগুলো শোনা গেছে, কিন্তু সরি, আজকেও যেটা করলাম হ্যান্ডসেট থেকে আমি আমার ডেস্কটপ থেকে করলে ভালো, ডেস্কটপ থেকে দেখলাম স্ট্রিমিং ইজ ভেরি উইক অ্যান্ড হ্যাঁ, সুভাষ চক্রবর্তী আসছে না ভীষণ দুঃখের কষ্টের, হ্যাঁ কি গো, হ্যাঁ কি স্ট্রিমিং আসছে না,
হ্যাঁ, ভীষণ দুঃখের কষ্টের। হ্যাঁ, না জানি না সুভাষবাবু, মানে আমাদের বিবেক জাগ্রত হচ্ছে না। আমাদের 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 সাহস, দুর্বার সাহস আমরা সঞ্চয় করছি না, বিবেক জাগ্রত হচ্ছে না, আমাদের বিদ্যাবুদ্ধির স্ফুরণ ঘটছে না। আমরা অন্ধকারেই আছি, মোরালি, ইন্টেলেকচুয়ালি, অ্যাকাডেমিক্যালি আমরা 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 ব্লাইন্ড হয়ে আছি। ব্লাইন্ড যদি হয়ে থাকি, আমাদের কিন্তু উপর এই অত্যাচার কিন্তু চলবে, তাহলে চলবে চলবে, কিন্তু চললেও একটা সময় এটা শেষ হতে হবে। একটা সময় লাথি খেতে খেতে একটা জায়গাও তো ঘুরে দাঁড়াতে হবে। অনেকে ঘুরে দাঁড়াচ্ছে, হ্যাঁ অনেকে ঘুরে দাঁড়াচ্ছে না, এটাও সত্যি কথা। কিন্তু হ্যাঁ, রিগার্ডিং, হ্যাঁ আমি দেখি আপনারা কে কী বলেছেন দেখি। হ্যাঁ হ্যাঁ সুভাষবাবু, না আসছে না, ভীষণ দুঃখের কষ্টের, আমাদের বিবেক জাগ্রত হচ্ছে না, বুদ্ধিবৃত্তির স্ফুরণ ঘটছে না। হ্যাঁ, অচিন্ত সুভাষ, ইয়েস, ইসলাম নিয়ে বাঁচবে বাংলাদেশ, কিন্তু সুভাষবাবু ইসলাম নিয়ে বাঁচবে, ইসলাম নিয়ে বাঁচবে, ওদের তো অরিজিনটাতেই তো সৌদি আরব আর 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 সৌদি আরব আর ইউএই, এই তো ওদের স্পিরিচুয়াল ক্যাপিটাল। সেখানে কি ঘটছে, ওদের ইজিপ্টে কি ঘটছে, সেখানে ইসলাম কতটা বেঁচে আছে দেখুন। এই অরিজিন অফ ইসলামের জায়গাগুলোতেই কিন্তু ইসলাম অনেক সফট হয়ে গেছে। ইসলামের এই উগ্রতা, এই যে উগ্রতা, একদম উগ্রতা, অন্ধত্ব, অন্ধভাব, দাম্ভিকতা, এগুলো কিন্তু আস্তে আস্তে কমছে। আর আরব ল্যান্ডের যে লিকুইড গোল্ড, পেট্রোলিয়ামের থেকে যে প্রচুর টাকা ডলার পেত, সেই ডলারটা আস্তে আস্তে কিন্তু কমছে, এবং ফলে এই পাকিস্তান বাংলাদেশ দেশে এই পেট্রো ডলারটা আর আসছে না এই জিহাদিদের সাপোর্ট করার জন্যে। সুতরাং এই মানি লাইনটা যদি আর শুকিয়ে যায়, এই দাম্ভিকতা, এই ওদের ওই ইসলামিক কট্টরবাদ, এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। ও আরেকটা কথা যেটা বলছিলাম, যে এই ইন্ডিয়া অলরেডি অনেকগুলো কান্ট্রির সঙ্গে ডাইরেক্টলি মানি দিয়ে তার বিজনেস স্টার্ট করেছে, তারা অ্যাকসেপ্টও করেছে, এবং এটাকেই তো ভয় পাচ্ছিল, কারণ এর আগে ওয়ার্ল্ড ট্রেডের মাধ্যম ছিল ডলার, এবং সেকেন্ড গ্রেট ওয়ারের চলাকালীন এবং তার আগে ছিল পাউন্ড। এই যে ডলারের থ্রু দিয়ে যে ওয়ার্ল্ড ট্রেডটা হয়, ফলে ঘরে বসে বসে ইউএসএ টাকা ইনকাম করে, এই তো এইটাকে ব্রেক করার ইচ্ছে ইন্ডিয়ার, এবং ইন্ডিয়ার এটা কিছুটা এগিয়ে গেছে। এই মুহূর্তে চীন, রাশিয়া অনেকটা এগিয়ে এসছে, অর্থাৎ ডলারকে বাদ দিয়ে অন্য কারেন্সিতে, দরকার হলে একটা অন্য এশিয়ান কারেন্সি হবে, বা ব্রিক্সের কারেন্সি একটা আসবে, বা ইন্ডিয়ার রুপি, এইটা দিয়েই বিশ্ব বাণিজ্য হবে, অনেকটাই হবে। আমরা ডলারকে পুরোপুরি বাতিল করছি না, কিন্তু অনলি ডলার, এই যে গোয়ার্তুমি, এই যে অ্যারোগেন্স, এটাকে থামাতেই হবে। অনেকটাই যদি রুপি দিয়ে হয়, বা যদি আমাদের ব্রিক্স কারেন্সি দিয়ে হয়, এটাও কিন্তু অনেকটাই ডলারাইজেশন। এই ডলারাইজেশনটা হয়ে গেলেই আমেরিকার ইকোনমি অনেকটা দুর্বল হয়ে যাবে, এবং এইখানটাতেই প্রচণ্ড রাগ। আর একটা হচ্ছে যে ইন্ডিয়ার উপরে রাগ, যে কেন আমরা ইন্ডিয়া ফ্রম রাশিয়া পেট্রোলিয়াম নিচ্ছি, ক্রুড পেট্রোলিয়াম নিচ্ছি। বাবা, তোমরাই সেই আমরা যে পেট্রোলিয়ামটা নিচ্ছি, যেটাকে আমরা রিফাইন করছি, তোমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোও নিচ্ছে সেইখান থেকে রিফাইন্ড অয়েল। আর তোমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোও তো পুরোপুরি, তুমি চিৎকার করা সত্ত্বেও তো রাশিয়ার সঙ্গে ট্রেড পুরোপুরি বন্ধ করেনি। তা আমি কেন বন্ধ করতে যাব? পরিষ্কার, তুমি যেমন সব ক্ষেত্রে তোমার নিজের স্বার্থ দেখো, আমারও আমার জাতীয় স্বার্থ দেখবার অধিকার আছে। এটাই তো পরিষ্কার আমাদের ফরেন মিনিস্টার জয়শঙ্করের বক্তব্য। আমার ফরেন পলিসি হবে আমার স্বার্থকেন্দ্রিক। তুমি তো কখনো তোমার স্বার্থের বাইরে গিয়ে, বিরুদ্ধে গিয়ে অন্য কারো উপকার করনি, তো আমি করতে যাব কেন? এই একটা দিক।
আরেকটা জিনিস, আমেরিকা ভেবেছিল যে সে যখন হুঙ্কার দিয়েছে বয়কট ইন্ডিয়া, বয়কট রাশিয়া, এভরিথিং, কিন্তু তার কথা শুনে পৃথিবীর সব দেশ কিন্তু এগিয়ে আসছে না। ইভিন তার ন্যাটোভুক্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোও কিন্তু এই টোটাল বয়কটে আসছে না। দে আর নাইদার বয়কটিং ইন্ডিয়া নর বয়কটিং রাশিয়া। এবং এই ন্যাটোভুক্ত দেশের মধ্যে ফ্রান্স এবং জার্মানি, তারাও কিন্তু এরপরে ইন্ডিয়ার সঙ্গে ওয়েপন্স প্রোডাকশন চুক্তি করেছে। ইভিন যে জাপানকে আমরা চিরকালই মনে করি যে ইন দ্য এক্সিস অফ দ্য ইউএসএ, পার্টিকুলারলি প্যাসিফিক রিজিয়ান, সেও কিন্তু এই কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী জাপান টোকিও ঘুরে এলেন, সেখানেও কিন্তু প্রভূত জাপানিজ অর্থ ইন্ডিয়াতে ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি এসে গেছে। অর্থাৎ জাপানও বুঝে গেছে পুরোপুরি আমেরিকার তাবেদারি করা, আমেরিকান এক্সিসে থাকাটা কিন্তু তারও স্বার্থের পক্ষে উপযুক্ত নয়। তাকেও আস্তে আস্তে মিলিটারিলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। দে হ্যাভ টু ফর্ম দেয়ার ওন আর্মি, এবং তাদেরও ইকোনমি শুড নট বি ডিপেন্ডেন্ট অনলি অন দ্য আমেরিকা। দে হ্যাভ ইন দ্য প্যাসিফিক রিজিয়ান অ্যান্ড ইন্ডো প্যাসিফিক রিজিয়ান, তাকে ইন্ডিয়ার সঙ্গে কোঅপারেট করতে হবে টু হ্যাভ ইজ ওন সোভারেনিটি মোর স্ট্রঙ্গার, দেয়ার ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং আর্মি অ্যান্ড স্ট্রং ইকোনমি। আমেরিকার দাদাগিরির যুগ শেষ, এবং আমেরিকা বুঝতে পারছে না এখনও পর্যন্ত ফর অ্যারোগেন্স। একটা জিনিস বারে বারে বলি না, অ্যারোগেন্স মেক্স এ পারসন ব্লাইন্ড, কমন সেন্সকে ব্লান্ড করে দেয়। আমেরিকা আজকে গোটা পৃথিবীর কাছে অ্যাকচুয়ালি দে হ্যাভ এন্টার ইন্টু দ্য এরা অফ আইসোলেশন। তারা যদি এই কারেকশনটা না করে, দে উইল এন্টার ইন্টু দ্য ডার্কনেস অফ দ্য এরা অফ আইসোলেশন। আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাব। আমি বহুদিন আগে লিখেছিলাম না, আমরা কৃষ্ণের দেশ। কৃষ্ণ হচ্ছে দ্য এম্বডিমেন্ট অফ ডিপ্লোম্যাসি। এই ডিপ্লোম্যাসি তো আমরাই করব। আমরা ডিপ্লোম্যাসিতে গোটা পৃথিবীকে পথ দেখাবো। ডিপ্লোম্যাসি ইজ এ ভেরি ওয়াইজ থিং। ডিপ্লোম্যাসি অ্যান্ড পলিটিক্স ইজ এ ডিফারেন্ট থিং। পলিটিক্সের অনেক উপরে অনেক ওয়াইজ, ডিপ্লোম্যাসি করতে অনেক উইজডম লাগে। মহাকাল বলেছেন না যে তোমাদের ভারতবর্ষে ডিপ্লোম্যাট কোথায়? হোয়ার ইজ ইউর ডিপ্লোম্যাটস? দেয়ার আর থাউজেন্ডস অফ পলিটিশিয়ানস, হোয়ার ডিপ্লোম্যাট দরকার। ইয়েস, টুডে উই হ্যাভ এ স্ট্রং আর্মি অফ ডিপ্লোম্যাটস হেডেড বাই জয়শঙ্কর, এবং আমাদের ডিফেন্সের পলিসি মেকিং in the hand of very intelligent person, very wise persons of age of 80 years. We are very fortunate. Yes, de-dollarization. এক সময় ইংল্যান্ডের পাউন্ডের গুরুত্ব স্তব্ধ হয়ে গেছে, তারপরে আমেরিকার যুগ, আমেরিকান সেঞ্চুরি, সেটাও শেষ হতে চলল। নাও এ নিউ সেঞ্চুরি ইজ কামিং। সেখানে ইন্ডিয়া হ্যাভ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল, particularly in the axis of China, India, Russia. Thank you. Shubharatri.